তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে তোমরা সাজেশানের সঙ্গে উত্তরও পেয়ে যাবে। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও, তারপরে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছরই আসে, এফআইআর লেখার পদ্ধতি বা যে কোনো টপিকের ওপরে একটা এফআইআর লিখতে বলা হয়, সেটা কিভাবে লিখবে সেটা নিয়েও আলোচনা করব। এবং কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তরও আজকে ক্লাসে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অর্থাৎ আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও। 20 নম্বরের প্রশ্ন তোমাদের এই পেপার থেকে 2টো অ্যান্সার করতে হয় এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। টোটাল 50 নম্বরের পরীক্ষা এবং পাস করতে গেলে মিনিমাম 15 নম্বর তোমাকে এই পেপার থেকে আনতে হবে। এবারে যেগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। কি বললাম? হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন। পরের প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। পরের প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে, জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। তারপরে টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? পরের প্রশ্ন আছে, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। ওখানেই টাডা পোটা এসমা এইসব আইনগুলো সম্পর্কে লিখতে হবে। তারপরে ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট আছে, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। এফআইআর লেখার পদ্ধতি, এই প্রশ্নটা বলছি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। কিছু প্রশ্নের উত্তর দেখো। প্রথমেই যেমন আছে, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ভালো করে তোমরা দেখে নাও। যৌন হেনস্থার এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে শারীরিক সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা, যৌন চাহিদা মেটানোর দাবি বা অনুরোধ, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পর্নোগ্রাফি প্রদর্শন, শারীরিক ও মৌখিক বা ইঙ্গিতবাহী যৌনতাপূর্ণ কার্যকলাপ। এবার মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। সেখানে নির্দেশিকাগুলো কি কি আছে দেখো, 1 নম্বর 2 নম্বর এইভাবে নির্দেশিকাগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। আর একটা বিষয় তোমাদের এখানে বলি, পলিটিক্যাল সায়েন্সের অনার্সের দীর্ঘ কয়েক বছর ধরেই আমাদের ক্লাস চলছে। ঠিক আছে, প্রায় অনেক বছরই হয়ে গেল তোমাদের এই সাবজেক্ট আমি গাইড করে আসছি। তাই তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাও অনলাইন ক্লাসে, অবশ্যই তোমরা পরবর্তীকালে যোগাযোগ করতে পারো। হিন্দু মুসলিম বিবাহ সংক্রান্ত আইন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে অ্যান্সার লিখবে দেখো, এখানে হিন্দু বিবাহ সংক্রান্ত আইন একদম সহজ ভাষায় লেখা আছে, তোমরা একটু পড়ে দেখবে। একদম সহজ ভাষায় উন্নত মানের উত্তর, আমাদের অ্যান্সার মানেই উন্নত মানের অ্যান্সার। ঠিক আছে, একদম ক্যালকাটা ইউনিভার্সিটির যেভাবে অ্যান্সার চাই সেইভাবেই অ্যান্সার করা আছে। এবং এখানে যদি একটাই আসে হিন্দু মানে আইন সম্পর্কে আসে তখন লিখতে পারবে। তারপর মুসলিম বিবাহ সংক্রান্ত আইন সম্পর্কে একটা পোর্শন এলো, তখন এই একটা পোর্শন লিখে দেবে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তারপরে আছে পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। প্রথমেই ভূমিকা আছে, তারপরে পণপ্রথা বিরোধী আইন আছে। পণপ্রথা বিরোধী আইনটা ডিটেলসে আলোচনা করা আছে, দেখতে পাচ্ছ। তারপর পণপ্রথা বিরোধী আইনের প্রয়োগ আছে, কত সালে কিভাবে প্রয়োগ করা হয়েছে তার একটা ক্রম পর্যায়ে এখানে আলোচনা করা হয়েছে। ভারতের সংবিধানে কি ধারা আছে সেই সব নিয়ে। তারপর সাইবার অপরাধ এবং ইহার প্রকারভেদ, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু, তারপর সাইবার অপরাধ কি সেটা বলা হয়েছে, সাইবার আইন এবং তার উদ্দেশ্য,
ঠিক আছে। তারপর সাইবার অপরাধের প্রধান প্রকারভেদ আলোচনা করা হয়েছে, দেখে নাও। তারপর সাইবার অপরাধ প্রতিরোধের উপায়, কীভাবে এর থেকে বাঁচা যায়। তো ভারতের আইনি উদ্যোগ, এইভাবে আলোচনা করা হয়েছে, দেখতে পাচ্ছ। উপসংহার দিয়ে শেষ। গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো, দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, গ্রেপ্তারের প্রক্রিয়া। তারপরে গ্রেপ্তারের প্রক্রিয়াটা দেখে নাও, সম্পূর্ণ এখানে আলোচনা করা হয়েছে। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার কখন করা যায় সেটাও এর মধ্যে দিতে হবে। তারপরে আছে দেখো, তারপরে জামিন কি, জামিনযোগ্য অজামিনযোগ্য অপরাধের মধ্যে যে পার্থক্য, প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, তারপরে জামিনযোগ্য অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করা হয়েছে। যেভাবে আলোচনা করা হয়েছে এইভাবেই তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। তারপর দেখো বৈশিষ্ট্য, দেখে নাও। এইভাবে টাডা পোটা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, টাডা এবং পোটা আইন, ঠিক আছে। টাডা আইন দেখতে পাচ্ছ, এটা টাডা আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে পোটা আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিত, উপসংহার দিয়ে শেষ। এবারে তোমাদের এফআইআরের যে ব্যাপারটা আছে না, এফআইআর লেখার পদ্ধতি, ওই এফআইআর লেখার পদ্ধতিটা একটু দেখাবো। এফআইআর লেখার পদ্ধতি, তারপরে কিছু ছোট প্রশ্ন দেখাবো। দেখো এফআইআর লেখার পদ্ধতিটা বুঝে নাও। যেমন ধরো একটা প্রশ্ন আসছে, যে একটা স্যাম্পল প্রশ্ন নেওয়া হয়েছে এখানে, কলকাতায় কলেজ স্ট্রিটে এসে তোমার মার্কশিট হারিয়ে যায়, এই বিষয়ের উপর ভিত্তি করে একটি এফআইআরের খরচা লেখো। কীভাবে লিখবে দেখো এফআইআর লেখার পদ্ধতি। এখানে ওপরের ডান দিকে নিজের নাম, নিজের ঠিকানা এবং তারিখ দেবে। এটা একটা স্যাম্পল তারিখ দেওয়া আছে, তোমাদের নিজেদের মানে সময় অনুযায়ী যেদিনে হয়েছে, মানে যেদিনে তুমি রিপোর্টটা লিখছো এফআইআর, সেই তারিখটা দেবে। তারপর হচ্ছে এখানে যেমন লেখা আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার নাম, থানার ঠিকানা দিতে হবে। বিষয় যেটা নিয়ে এখানে লিখছো, যেমন আমার মার্কশিট হারিয়ে গেছে সেটা নিয়ে লিখছি। মহাশয় বা মহাশয়া, সবিনয়ে নিবেদন এই যে আমি, নিজের নাম দেবে, দক্ষিণ চব্বিশ পরগনার ড্যাশগ্রামের বাসিন্দার, আমি বিবেকানন্দ কলেজের 3য় সেমিস্টারের ছাত্র, কলেজ স্ট্রিটে কিছু বই কেনার জন্য এত তারিখে আসি, বিকাল 4:30 আমার সঙ্গে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, অ্যাডমিট কার্ড, আমি এই নথিগুলো হারিয়ে ফেলেছি, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পেলাম না, অনুগ্রহ করে আপনি আমার এফআইআরটি দ্রুত নথিভুক্ত করলে এবং আমার নথিগুলো খুঁজে দিলে আমি উপকৃত হব, ওই নথিগুলির ওপর আমার ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল। এইভাবে মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে আসতে পারে, ঠিক আছে। যে কোনো বিষয়ে দিক, এই স্ট্রাকচারটা মেনটেন করে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এবারে দেখো 2 নম্বরের কিছু প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, 2 নম্বরের কিছু প্রশ্নের অ্যান্সার দেখে নাও। আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে, যদি মনে হয় যে আমরা পেইড ব্যাচে অ্যাডমিশান নেব, কারণ পেইড ব্যাচে আমরা ইউটিউবে যখন এত কিছু দিচ্ছি, তখন পেইড ব্যাচে যারা মানে অ্যাডমিশান নিয়ে পড়ছে, সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস থাকে, তারা তো অধিক কিছুই পাবে না এবং তারা সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে তখন। আর তাই তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। দেখো এইগুলো মানে ছিল 2 নম্বরের প্রশ্ন কিছু, এবং পরবর্তীকালেও আমি কিছু ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব সময় যদি পাই, যাতে তোমাদের এই এসএসসি পেপারের পরীক্ষাটা খুব ভালো হয়।